শুনেছেন কোনোদিন এমন এক বিধবার কথা, যাকে গোটা গ্রাম বিষকন্যা বলে ডাকত? যার ছায়া পড়লে নাকি সর্বনাশ হয়, যার ঘরের ভেতরে লুকিয়ে আছে এমন সব ভয়ঙ্কর রহস্য যা কারো কল্পনাতেও আসে না। কিন্তু প্রশ্ন হলো, ও কি শুধুই অপয়া, নাকি আসলেই ডাইনি? গ্রামে হারিয়ে যাওয়া বাচ্চাদের রহস্যের পেছনে কে? আর যদি গ্রামবাসীরা সত্যি হাতে নাতে ধরে ফেলে, তাহলে শেষমেশ ওর কি হবে? উত্তরটা জানতে হলে আপনাদের শুনতে হবে এই রোমহর্ষক গল্প, পলাশডাঙ্গার ডাইনি রুনা। তাহলে শুরু হচ্ছে পলাশডাঙ্গার ডাইনি রুনা। রুনা মৃদ্ধাকে পলাশডাঙ্গা গ্রামের কেউ সহ্য করতে পারে না। একে তো সে বিধবা, কোনো সন্তান নেই, তাই পলাশডাঙ্গা গ্রামবাসীদের ধারণা ও ডাইনি। এবং যেদিন থেকে গ্রামে পা রেখেছে সেদিন থেকে নানান সমস্যা শুরু হয়েছে। কেউ বলে ও অপয়া, ওর মুখ দেখলে যাত্রা বিফল হয়। আবার কেউ বলে ওকে গাছে বেঁধে পুড়িয়ে মারা উচিত। শুধু তাই নয়, তাকে একঘরে করে রাখলো গ্রামবাসীরা, এবং তাকে কেউ রাস্তাঘাটে দেখলে বাইরে বের হতো না, এবং সবাই তাকে বিষকন্যা বলে ডাকত। নানান বিদ্রোহ ও গালিগালাজ করত। রুনা এইসব শুনে গা করত না, কিন্তু আড়ালে কান্নাকাটি করত। এই গ্রামের জমিদার সুরেন সামন্ত। বয়স 65-র কাছাকাছি। মাথায় কাঁচা পাকা চুল, নাকের তলায় একখানা গোপ, শরীরে সামান্য মেদ, আর সব সময় ধুতি ও পাঞ্জাবি পরেন। সুরেন সামন্তের বিস্তীর্ণ জমি ও সুদের কারবার, ও আম কাঁঠালের বাগান, মাছের ভেড়ি, গোয়ালের গরু মোষ ইত্যাদি রয়েছে। বেশ ব্যক্তিত্ববান মানুষ, এবং কোনো সমস্যার সমাধান নিখুঁতভাবে করে দেয়। সবাই তাকে যেমন ভয় করে, ঠিক তেমনি ভালোবাসে। সুরেন সামন্তের 3 পুত্র। বড় ছেলের নাম সনাতন সামন্ত। সনাতন বাবার কাজ দেখাশোনা করে, আর পলাশডাঙ্গা হাটে কোল্ড স্টোরেজ ও কাঠের কারখানা আছে। আর মেজ ছেলে সুবিনয় কলকাতায় পড়াশোনা করছে, ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তবে যত দোষ ওই ছোট ছেলে সুকুমারকে নিয়ে। সুকুমার সামন্ত বয়স 28, বেশ লম্বা, মাথায় কোকড়ানো ও ঝাঁকড়া চুল। সুকুমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু তার ভালো কাজের দিকে মন নেই। ওই বাউন্ডুলে স্বভাবের, দল জুটিয়ে ধূর্তামি করে বেড়ায়, কাউকে মানে না। তার বিদ্রূপে কেউ কথা বললে তার যা অবস্থা হয় তা বলা যায় না। মাত্র অল্প বয়সেই স্বপ্ন দেখেছিল আকাশ ছোঁয়ার। শুধু তাই নয়, গ্রামের বিষকন্যা রুনার সাথে তার শারীরিক ঘনিষ্ঠতা আছে। তা নিয়ে লোকে আড়ালে আবডালে কম বিদ্রোহ বা নিন্দা করে না। জমিদার সুরেন সামন্তকেও নানান কথা শুনতে হয় এই ছোট ছেলের জন্যই। সে কিনা এই গ্রামের জমিদার, তার শাসনে প্রজারা সুবিচার পায়, আর তার ছেলে কিনা এমন লম্পট। বদনাম করে তো কেউ সুনাম করে না। বাবা ছেলেকে সাবধান করলেও সে কাউকে মানতে চায় না। তবে সুরেন সহ বেশ কয়েকজন মিলে রুনাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, কিন্তু সুকুমার হচ্ছে নাছোড়বান্দা। ঠিক আড়ালে আবডালে লুকিয়ে রুনার সাথে দেখা করত সে। দুজনের বয়সের অনেকটাই তফাৎ। অনেক গ্রামবাসী বলে ও সাক্ষাৎ বিষকন্যা, ও বশীকরণ টুকটাক এইসব জানে। তাই সুকুমারকে সে কিছু একটা দিয়ে বশ করে নিয়েছে। তাই জন্য সুকুমার রুনাকে ছাড়তে পারছে না। তবে গ্রামবাসীরা তাকে তাকে ছিল, আর যদি কোনো অঘটন ঘটে দুজনকেই গ্রাম ছাড়া করবে। জমিদারের ছেলে বলে 7 খুন মাপ নাকি?
গ্রামের লোকেরা জানত না রুনার আসল পরিচয়। তাকে সবাই বিষকন্যা বা অপয়া বলে ঠিক, তবে কথাটা একেবারে মিথ্যা নয়। রুনা হলো একজন সাধিকা, মানুষের চরম ক্ষতি করার নানান প্রলোভন ও কুবিদ্যা জানত। বিশেষ করে ছেলেদের প্রতি তার একটা টান ছিল। কিন্তু একেবারেই যা শুরু হলো, তাতে গ্রামবাসীরা মুখ না খুলেই থাকতে পারল না। এলাকার বেশ কিছু বাচ্চা ছেলে নিখোঁজ হতে থাকে, আর তাদের নিয়ে আসতো রুনা। বিকেলে খেলার মাঠে বা রাস্তায় কোনো মেয়েকে দেখতে পেলে খাবার কিংবা খেলনার লোভ দেখিয়ে নিজের ঘরে এনে আর সেই ছেলেদেরকে রীতিমতো বশ করে রুনা তাদের কাজে লাগাতো। রাত্রিবেলা ছাগল বা মানুষকে প্রলোভন দেখিয়ে এনে বলি দিত ও সেই বলির রক্তে হোম করত। তবে এতদিন ব্যাপারটা আড়ালে ছিল। একেবারেই হাতে নাতে ধরা পড়ল গ্রামের এক চাষি হরনাথ। তার ছেলে শিবনাথ বিকেলে খেলাধুলো করে বাড়ি ফিরছিল। রাস্তায় আস্তে আস্তে হঠাৎই তাকে একজন খবর দিল যে রুনা ডাইনি নাকি তার মাকে তুলে নিয়ে গেছে। শিবনাথ মাকে বড়ই ভালোবাসত, তাই খবরটা শোনা মাত্রই দৌড় দিল মাকে বাঁচাতে। কিন্তু ফল হলো বিপরীত। শিবনাথ রুনার বাড়িতে গিয়ে দেখে তার মা তো নেই, বরং 10-12টা বাচ্চা ছেলে সেখানে বসে আছে। তাদের সবার পরনে সাদা ধুতি ও মাথায় রক্ত তিলক, এবং সবাই খালি গায়ে বসে আছে মাটিতে। শিবনাথ ঘরের চারপাশটা একবার দেখল। ঘরের নানান জায়গায় কালা জাদু, বান ও তুকতাকের সামগ্রী ভর্তি, আর দেওয়ালের কিছু কিছু জায়গাতে রক্তের দাগ, ভয়ঙ্কর মুখোশ লাগানো, যা দেখলে মস্তিষ্ক কাজ করে না, বরং মনে বিপদের ঘণ্টা বাজে। আর রুনা একই রূপ ধারণ করেছে। রুনার পোশাক দেখে রীতিমতো চমকে উঠেছে শিবনাথ। দিনের বেলা যে বউ সাদা পাড়ের কাপড় পরে বিধবা থাকে, আর সে কিনা আধারে এইসব করে বেড়ায়। তার পরনে লাল পাড়ের শাড়ি, গলায় আর হাতে রুদ্রাক্ষের মালা, কপালে একখানা বড় লাল টিপ, মাথার চুলগুলো এলোমেলো, চোখে মুখে একটা হিংস্র কুটিলতার ভাব। শিবনাথ ভয়ে ঠক ঠক করে কাঁপছে, এবং সে বুঝতে পারলে এখানে তাকে বলি দিতে আনা হয়েছে। বিপদ বুঝে পালাতে যাবে এমন সময় তার উপর বেশ কয়েকজন ঝাঁপিয়ে পড়ল, এবং সবাই মিলে তাকে ফেলে দিল রুনার পায়ের সামনে। তারপর দরজাটা বন্ধ করে দিল, আর রুনার হাতে একটা সিঁদুর লাগানো খাড়া, সেটা নিয়েই তার সামনে বসলো আর বলল, আজ তোর পালা। মার কাছে তোকে বলি দিয়ে আমি আর এক ভয়ঙ্কর শক্তি পাবো। শিবনাথ ছটফট করছে বাঁচার জন্য। ঘটনাটা নিমেষের মধ্যেই ঘটে গেল। সিঁদুর মাখানো সেই খাড়াটা দিয়ে তার ধর থেকে মুন্ডটা আলাদা করে দিল, আর তার কাঁচা রক্ত ছিটিয়ে পড়ল মাটিতে। এদিকে সন্ধ্যাবেলা বাইরে সন্ধ্যা দিচ্ছিল শিবনাথের মা গৌরী। প্রদীপ জেলে সবে শাকে ফু দেবে এমন সময় গ্রামের একজন দোকানির ছেলে নাম দীপু, সে দৌড়ে এসে খবর দিল, ও জেঠিমা, শিবনাথকে রুনা ডাইনি ধরে নিয়ে গেছে। খবরটা শোনা মাত্রই বুকটা ছ্যাদ করে উঠল গৌরীর। কাঁপা কাঁপা গলায় সে বলল, সে কি রে? বলে ঘরের দিকে দৌড় দিল। ওগো শুনছ? শিগগিরই চলো, না হলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। হরনাথ বউয়ের চিৎকারে বাইরে এলো। কি রে বউ, এত চিল্লাচ্ছিস কেন? ওগো সর্বনাশ হয়ে গেছে। আহা, কি হয়েছে বলবি তো? আমাদের ছেলেকে ওই শয়তান রুনা ডাইনি তুলে নিয়ে গেছে। মেঘনাথের মাথায় যেন বজ্রঘাত হলো। সে কি রে? চল তাড়াতাড়ি চল। বলে গ্রামের বেশ কয়েকজনকে নিয়ে হাজির হলো রুনা ডাইনির বাড়িতে।
তখন প্রায় সন্ধ্যা। প্রায় জনাবিশেক লোক রুনার বাড়ির সামনে এসে দাঁড়ালো। ঘরের ভেতর থেকে রুনার গলার শব্দ ভেসে আসছে মন্ত্র উচ্চারণের মতো। আর জানালা দিয়ে দেখা গেল আগুনের শিখা, মানে ভেতরে হোম চলছে। গ্রামবাসীরা বেশ বুঝতে পারল রুনার কাণ্ড কারখানা চলছে, তাই আর দেরি না করে দরজাটা ভেঙে ফেলল। ভেতরে ঢুকতেই সবার চোখ কপালে উঠে গেল। এ কি করছে রুনা? সবার মাথায় যেন বাজ পড়ল। দেখল বিধবা বিষকন্যা রুনা নাকি অন্য কেউ। এ যে একেবারে বদলে গেছে। তার ঘরের বেশি কিছু বালক যারা কিনা রুনার চেলা, এবং তারা সবাই পরনে সেই একই কাপড় পরে আছে। আর তার থেকেও হাড়হিম করা দৃশ্য, শিবনাথের দেহ থেকে মুন্ডটা আলাদা করা হয়েছে, আর সেই মুন্ডটা বসানো আছে ঘটের সামনে, আর দেহটার ওপর বসে সাধনা করছে রুনা। আর তার ঘরের চারিদিকে টুকটাক ও কালা জাদুর জিনিস ছড়ানো। হরনাথের বউ এসব দেখেই জ্ঞান হারালো। হরনাথ কেঁদে বলল, হায় ঈশ্বর, শেষ পর্যন্ত আমার ছেলেটাকে। তবে এতগুলো গ্রামবাসীকে দেখে একটুও ভয় পেল না রুনা, বরং হেসে বলল, তোরা এসেছিস? আয় আয়, তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। কারণ তোরা আমাকে যা বলতিস তার বিনিময়ে তোদের কিছু উপহার না দিয়ে কি থাকা যায়? গ্রামবাসীরা সবাই উগ্রভাব দেখালেও রুনাকে কেউ স্পর্শ করতে পারল না, কারণ গণ্ডি দিয়ে রেখেছে সে, তাই কেউ তাকে ছুতে পারছে না। রুনা আবার হাসে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। এই গ্রামে আমিই থাকবো, আর তিলে তিলে তোদের সবার রক্ত খাবো। বলে পাগলের মতো হেসে ওঠে। সে হাসি শুনলে বুকের রক্ত হিম হয়ে যায়। তারপর একটা সিঁদুর মাখানো হার ছুঁড়ে দিয়ে বলল, দূর হ শালা এখান থেকে। গ্রামের এক চাষি বলল, ঠিক আছে, আমরাও তোমার ব্যবস্থা করছি, ডাইনি। বলে সবাই বেরিয়ে গেল। রুনা আবার তার সাধনায় বসল, আর গ্রামবাসীরা হরনাথের অজ্ঞান বউকে নিয়ে রওনা দিল গ্রামের উদ্দেশ্যে। সেই রাতে গ্রামবাসীরা জমিদার সুরেন সামন্তকে গোটা ঘটনাটা খুলে বলল। ক্রোধে চক্ষু চড়ক গাছ করে সুরেন বললেন, ওর কি এতবার বেড়েছে? আমারই ভুল, আগেই বোঝা উচিত ছিল আমার। অনেকে ভেবেচিন্তে একটা উপায় বের করল। সুরেন অল্প কথায় তার পরিকল্পনা বলল। সবাই তাতে রাজি হলো, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। শুধু বাচ্চাগুলোর যেন কোনো ক্ষতি না হয়। সুরেন ঠিক করেছিল রুনার বাড়িতে আগুন লাগিয়ে দেবে। সেই রাতে গ্রামবাসীরা হাজির হলো রুনার বাড়িতে। তাদের সবার হাতে জ্বলন্ত মশাল। রুনার বাড়িতে আগুন লাগাবে ঠিক, কিন্তু ভেতরের বাচ্চাগুলো যেন কোনো ক্ষতি না হয়। গ্রামবাসীরা বুঝতে পারছিল না যে কি করে সম্ভব। অনেকে ভেবে একটা বুদ্ধি বের করলো। সন্ধ্যাবেলা যখন তারা এসেছিল, তখন তারা একটা ব্যাপার খেয়াল করেছিল। শুধু রুনাকেই তারা ছুঁতে পারছিল না, কিন্তু বাচ্চাগুলো গণ্ডির বাইরেই ছিল। তাই বেশ কয়েকজন মিলে রুনার দরজা ভেঙে ভিতরে ঢুকলো। দেখল রুনা ও তার সঙ্গীরা আহার করছে, মানে রুনা গণ্ডি ভেদ করে বাইরে এসেছে। রুনা হিংস্রভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। একজন ঝাঁপিয়ে পড়ল রুনার গায়ের ওপর, রুনার ওপর একটা লাঠি দিয়ে গলাটা চেপে ধরল, আর বাকি লোকেরা বাচ্চাগুলোকে উদ্ধার করে নিয়ে গেল। তারপর চলল গণধোলাই। সবাই মিলে প্রায় আধমরা করে ফেলল রুনাকে। তাও রুনার তেজ কমে না। সে অবস্থাতেই বলল, আমাকে তোরা মেরেছিস, আমি তোদের কাউকে ছাড়বো না। গ্রামবাসীরা বলল, তোকে আর কিছু করতে হবে না, আমরাই তোকে মুক্তি দিচ্ছি। বলে সবাই রুনাকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দিল, আর বাইরে থেকে তার ঘরে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলছে রুনার বাড়ি, আর ভেতর থেকে রুনার চিৎকার করছে, বাঁচাও, তোমরা ঠিক করলে না এটা, বাঁচাও।
বেশ কিছুক্ষণ আগুন জ্বলার পর যখন প্রায় ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন গ্রামবাসীরা নিশ্চিন্ত হলো যে রুনা আর বেঁচে নেই। তারা আবার রওনা দিল গ্রামে। সবাই প্রায় নিশ্চিন্ত হয়েছিল রুনা যখন মারা গেছে, গ্রামে আর কোনো বিপদ আপদ হবে না। রুনার সেই পোড়া ঘরটা যেমন ছিল তেমনিই আছে, কেউ আর ওদিকে যায় না। গ্রামের লোকেরা জোড়া পাঠা বলি দিয়ে পুজো করে গ্রামের মঙ্গলের জন্য। তারপর কাটলো আরও মাস 6। গ্রাম আবার আগের মতো স্বাভাবিক হতে থাকে, আর জমিদার সুরেন সামন্ত নিশ্চিন্ত হলো যে আর কোনো বিপদ ঘটবে না। কারণ এমনিতেই তো তার ছোট ছেলে রুনার প্রেমে পড়েছিল। এখনও সবার কোনো চিন্তা নেই, কারণ রুনা তো চিরতরে বধ হয়েছে, এইবার নিশ্চিন্ত। কিন্তু তা হলো না। এবারেও গ্রামবাসীরা আরও একটা মারাত্মক ভুল করল, যার জন্য সারা গায়ে এক মারাত্মক কাল ঘনিয়ে এলো। গ্রামের লোকেরা রুনার ঘরটাকে পরিষ্কার করে সেখানে পুকুর বানাবে ভাবল। যেমন কথা তেমন কাজ। গ্রামবাসীরা রুনার পুড়ে যাওয়া ঘরটাকে ভেঙে দিয়ে একটা বিশাল আকৃতির পুকুর তৈরি করলো, এবং সেই পুকুরের জল পুরো গ্রামবাসীরা ব্যবহার করত। আর এটাই ছিল তাদের সবথেকে বড় ভুল। কারণ রুনা বেঁচে থাকতেই যে ছিল ডাইনির মতো, পুড়ে গিয়ে পরিণত হলো এক কালরূপী ডাইনিতে, এবং কোনো উপকরণ বা বিধি না হওয়ায় তার আত্মা অতৃপ্ত হয়ে গেল আর বাসা বাঁধল সেই পুকুর ধারের একটা গাছে, আর থাবা পেতে বসে রইল শিকারের অপেক্ষায়। এদিকে সুরেন সামন্ত ছোট ছেলে সুকুমারের আবার পরিবর্তন হতে থাকে। তবে এবারই পরিবর্তনটা একদম অন্যরকম। কারোর সাথে কথা বলে না, সারাদিন ঘরে থাকে আর অঘরে ঘুমায়, আর রাত হলে বাড়ি থেকে বেরিয়ে যায়, ভোর হলে আবার বাড়ি ফিরে আসে। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলে, আমার কাজ আছে তাই যাই। তবে গ্রামবাসীরা অনেকে বলে ও নাকি আজকাল শ্মশানে যায় আর মরা পোড়ানোর দিকে একভাবে তাকিয়ে থাকে, আর ভোর হলে বাড়ি ফেরে। এইসব দিনের পর দিন চলতে থাকায় সুকুমার একেবারে রোগা হতে থাকে। তার পরিবারের লোকেরা বিশেষ চিন্তিত। ওঝা বদ্যি ডাক্তারেও কোনো কাজ হলো না। কিন্তু আঘাতটা এলেও হঠাৎই। কেউ জানতো না যে রুনার আত্মা জেগে উঠেছে, শান্ত থেকে শ্মশানে পরিণত করার প্রতিজ্ঞা নিয়েছে। সেদিন রাতে রঞ্জন দুলই হাটের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। অন্ধকার রাস্তায় হাতে একটা টর্চ নিয়ে একা পথ চলছিল সে। বেশ কিছুটা আসার পর তার মনে হলো কে যেন তার পিছু নিয়েছে, কিন্তু পেছনে ফিরতেই দেখে কেউ নেই। রঞ্জন আবার হাঁটতে শুরু করে, আর দুপা হাঁটার পর দেখলো সামনে কে যেন একটা দাঁড়িয়ে আছে। রঞ্জন একটু সামনে এলো, দেখলো একজন মেয়ে মানুষ আলতাপাড়ের কাপড় পরে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। রঞ্জন বলল, আরে কে হে তুমি, এই রাতে বেরিয়েছো কেন? মেয়েটা ফ্যাস ফ্যাস গলায় বলল, তোমার জন্যই দাঁড়িয়ে আছি গো। কেন? আমার জন্য কেন? কারণ বলে খিলখিল করে হেসে ওঠে। তারপর রঞ্জনের দিকে ফিরল মেয়েটা। তাকে দেখে ভয়ে চমকে ওঠে রঞ্জন, আর একটা অস্পষ্ট শব্দ করে মাটিতে পড়ে গেল। কিন্তু সে পালাতে পারল না, কারণ পালাতে গিয়ে আবিষ্কার করলো সে আর এগোতে পারছে না, তাকে কেউ বন্ধন করেছে। রঞ্জন আবার চোখ তুলে চাইল, আর দেখল তার সামনে দাঁড়িয়ে আছে রুনা মির্ধা। একটু ভুল হলো, রুনা মির্ধা নয়, তার ভয়ঙ্কর প্রেতাত্মা। সারা শরীর পোড়া, মুখটা দেখলে ভয় করে, দাঁতগুলো কি ভয়ঙ্কর, আর বিচ্ছিরি গন্ধ ছড়াচ্ছে। রঞ্জন ভয়ে কাঁপতে লাগলো,
আর কণ্ঠস্বরে বলে উঠল, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আবার হেসে ওঠে রুনা আর বলে, ছাড়বো বলে তো তোমাকে ধরিনি, এবার চলো একটু মজা করি। বলেই রঞ্জনকে নিয়ে এক ঝটকায় অদৃশ্য হলো রুনার প্রেতাত্মা। পরের দিন সকালে নতুন পুকুরের সামনে সেই গাছটায় রঞ্জনের দেহটা পাওয়া গেল। গলায় দড়ি দিয়ে ঝুলছে ও তার চোখে মুখে একরাশ আতঙ্ক। ভোরের দিকে কয়েকজন বউ পুকুরে জল আনতে এসেছিল, তারাই দেখতে পায় ও গ্রামে খবর দেন। এই ঘটনায় সবাই বেশ চিন্তিত হয়েছে, কারণ রঞ্জন দুলই আত্মহত্যা করেনি, তার মুখের ভাব তাই বলছে। তাকে কেউ যেন মারতে বাধ্য হয়েছে। গ্রামবাসীদের মধ্যে একটা তুমুল আলোচনা শুরু হলো। গ্রামের লোকেরা চুপচাপ থাকতো, সবার মধ্যে একটা ভয় দেখা দিলেও কেউ কাউকে প্রকাশ করলো না। সবাই দিনের বেলায় সেই পুকুর থেকে জল নিয়ে আসতো, আর সন্ধ্যার পর কেউ যেত না। এরপর ঠিক 7 দিন পর ঘটল আর একটা ঘটনা। দীনবন্ধু নামে এক স্কুল শিক্ষক পলাশডাঙ্গা প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে এবং আজ সে আসছে পলাশডাঙ্গা গ্রামে। গরুর গাড়ি থেকে যখন নামলো তখন রাত 10টা বাজে। তবে কেউ তাকে এগোতে এলো না গ্রামের ভেতরে, তাই সে একাই পথ চলতে শুরু করে, হাতে একটা 2 সেলের ব্যাটারির টর্চ নিয়ে। বেশ কিছুটা রাস্তা আসতেই পড়ল সেই পুকুরটা, আর তখনই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে ভাবল হয়তো রাত বিরেত ও অন্ধকারে তার ভয় লাগছে, কিন্তু চারপাশের পরিবেশ কি যেন একটা ছিল, তাকে বেশ আকর্ষিত করল। কোথায় যাবে গো? হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি গলার শব্দ এলো। চমকে উঠে পিছন ফিরে দেখে একজন বউ মতো মাথায় আধ ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। দীনবন্ধু বলল, তুমি কে? এই গ্রামেই থাকো বুঝি? হ্যাঁ গো, তোমাকে নিতে এলাম, আমি রাজবাড়ি থেকে আসছি। দীনবন্ধু বাবু অবাক হয়ে বললেন, সে কি, এই অন্ধকারে তুমি একা কেন? বাকিরা কই? আর তাছাড়া তোমার কি ভয় ডর নেই? রুনা হেসে বলে, না না, আমার ভয় করে না। কেন জানো? কারণ আমি নিজেই একজন আত্মা। বলেই দীনবন্ধুর গলাটা ধরে শূন্যে তুলল। স্কুলে পড়াতে এসেছিস না রে? এবার আমি তোকে স্বর্গে পাঠাবো, সেখানে গিয়ে যত পারিস মাস্টারি কর। দীনবন্ধু ছটপট করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। রুনা ফিসফিস গলায় বলল, শুধু তোকে নয়, এই গ্রামকে শ্মশানে পরিণত করে দেব, তবে আমার শান্তি। তবে আজ তোর পালা। বলেই তুলে এক আছাড় মারল তাকে। সঙ্গে সঙ্গে মৃত্যু। পরদিন সকালে সবাই দেখল এক নারকীয় নতুন দৃশ্য। পুকুর পাড়ে যে গাছটা আছে সেখানে নগ্ন অবস্থায় গলায় দড়ি দিয়ে ঝুলছে নতুন মাস্টারের নিথর দেহটা, আর তার জিভখানা বেরিয়ে আছে। গ্রামের লোকেরা ভয়ে আতঙ্কে এই দৃশ্য দেখে বাড়ি ফিরল। আর দিনে সেই পুকুর ঘাটে জল আনতে কেউ যেত না,
অনেকে ধারণা হয়েছিল নতুন পুকুর করার ফলেই এমনটা হচ্ছে বুঝি। কিন্তু এত বড় জলাশয় ভরাতে তো প্রচুর পরিমাণে মাটি লাগবে। ক্রমে কথা স্বয়ং সুরেন সামন্তবাবুর কানে গেল। সুরেন বিকেলের দিকে তার বাড়ির সামনে সভা ডাকে। সেই সভায় গ্রামের অনেকেই ছিল চেয়ারে বসে। সংকুচিত গলায় সুরেন সামন্ত বলে, দেখো, গ্রামের পরিস্থিতি বড়ই শোচনীয়। কি করব বা না করব তা নিয়ে বিশেষ চিন্তায় পড়েছি। আমার বিশ্বাস ওই পুকুর কাটার জন্যই এমন হচ্ছে, তাছাড়া তো কোনো কিছু দেখছি না। আর তোমরা একটু সাবধানে থাকো, রাতে বেশি বাইরে বেরোবে না। আমি দেখছি কি করা যায়, তোমরা আমাকে ভরসা করো। এমন সময় সুরেনের ছোট ছেলে সুকুমার কোথায় যেন বের হচ্ছিল। সে হাসতে হাসতে বলল, তোরা তোরা কিচ্ছু করতে পারবি না, কারণ কারণ সে এসে গেছে, সমস্ত গ্রাম মরুভূমি করে দেবে। এই বলে দিয়ে গেলুম, ও এসে গেছে। বলে চলে গেল। সুরেন বলল, ওর কথা ছাড়ুন তো, ও তো পাগল একটা, দিনকে দিন পাগলামি বেড়েই চলেছে। ঠিক আছে, তোমরা এবার যাও সকলে। সবাই বিদায় নেওয়ার পরে সুরেন নায়েবকে বলল, সুকুমারের পেছনে লোক লাগাও, ও কোথায় যায় কি করে আমাকে সব খবর দেবে। নায়েব তার কথা মতো কাজ শুরু করে দিল। বেশ কয়েকদিন আর কোনো ঘটনা ঘটল না, আর গ্রামবাসীদের মন থেকে ভয়টা উবে যেতেই শুরু করেছিল। কিন্তু তার হলো না। আবার একজন অপঘাতের শিকার হলো। একদিন রাতে সুকুমার ও তার বন্ধু বিশু মদ্যপান করে বাড়ি ফিরছিল। সুকুমার বিশুকে বলল, এই বন্ধু, আজ তোকে একটা বিশেষ জায়গা নিয়ে যাব, যাবি? বিশু বলল, কোথায় ভাই? স্বর্গীয় উর্বশীদের কাছে? বলে হেসে ওঠে। সুকুমার বলল, আরে না না, চল একটু শ্মশানের দিক থেকে ঘুরে আসি, ওখানে ভালো ভালো মাল আছে। বিশু ভয় পেল, বলল, না না, আমি যাব না, ভয় করে ভাই। সুকুমার বলল, আরে ভয় কি, আমি যাব, চল চল চল। বন্ধুর জোড়াজড়িতে আর আপত্তি করল না বিশু। দুজনে শ্মশানের দিকে রওনা দিল। শ্মশানে যখন তারা এলো তখন 3টে মরা জ্বলছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, শ্মশানে কোনো লোক নেই। বিশু কাঁপা কাঁপা গলায় বলল, ও ভয় লাগছে রে ভাই। ধর বেতু, আমাকে দেখেছিস? শ্মশানে রাত কাটাই, রাতে বাড়ি ফিরি, কেউ আমার কিচ্ছুই করতে পারেনি, আর পারবেও না। বলে হেসে উঠল। তারপর বলল, আজ তোকে এখানে কেন রাখলাম জানিস? কেন? তোকে মারবো বলে। দৌড় পাগল, তোর নেশাটা একটু বেশি হয়ে গেছে। সুকুমার চল, বাড়ি যাই, চল চল চল। বাড়ি যাওয়ার জন্য তো তোকে এখানে আনেনি বন্ধু। তাহলে? তাহলে বলে অট্টহাস্য করে ওঠে। তারপর চক্ষু রক্ত করে আচমকা বিশুকে ফেলে দিয়ে গলা চেপে ধরল। তারপর তাকে মাটিতে ফেলে তার গলাটা চেপে ধরে বলল, শালা হারামজাদা, তোরা রুনাকে মেরেছিস, আমি তোদের মেরে ওর কাছেই পাঠাবো। তারপর ঘটল একটা অস্বাভাবিক ঘটনা। সুকুমারের মধ্যে বাঁধল রুনার আত্মা, এবং তার চোখ মুখ এক হিংস্র ভাব। সুকুমার এক ভয়ঙ্কর পেট রূপ ধারণ করল, আর বিশু বাঁচার জন্য ছটপট করছে। বেশ কিছু সময় পর সেই আত্মা মেরে ফেলল বিশুকে। সুকুমারের দেহ ছেড়ে রুনার আত্মা বিশুকে নিয়ে অদৃশ্য হলো, আর সুকুমার সে শ্মশানে অজ্ঞান হয়ে পড়ে রইল। এখনো পর্যন্ত তোমরা যে ভৌতিক গল্পের পথে হেঁটে এসছো সেটা তো কেবল শুরু। আসল রহস্য আর আসল ভয় এখনো বাকি। কিন্তু মজার কথা কি জানো? যারা সাবস্ক্রাইব না করে শুনছে তাদের জন্য রুনা নাকি রাতে বিশেষ উপহার নিয়ে আসে। একেবারে কানে ফিসফিস করে বলে, সাবস্ক্রাইব করো।
আচ্ছা, ভয় পেও না, কিন্তু সাবধান থাকো, কারণ যে রহস্যটা এখন আসছে সেটা হয়তো তোমার বুক কাঁপিয়ে তুলবে। আর এই রহস্যটা শোনার অধিকার কেবলমাত্র তারাই যারা এখন সাবস্ক্রাইব করবে। তাই বলছি, যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দাও আর কমেন্ট করে জানাও তুমি কি এখনো গল্পটা অন্ধকারে বসেই শুনছো। চলো আর বেশি দেরি না করে শুনে নি বাকি অংশটুকু। এদিকে সারা রাত বিশুর মা বাবা অনেক খোঁজাখুঁজি করেও পেল না বিশুকে। পরদিন সকালে দুটি ঘটনা ঘটল। একদিকে বিশুর ঝুলন্ত দেহটা নগ্ন অবস্থায় পাওয়া গেল সেই পুকুর ধারের গাছটাতে, আর সুকুমার দেখা গেল নদীর জলে ভাসছে, তবে সুকুমার বেঁচে ছিল। এই ঘটনার জন্য যে সুকুমার দায়ী তা কেউ জানতে পারল না। ওদিকে নতুন পুকুরে আর কেউ জল আনতে যেত না। দিনের বেলাতেও একটা আতঙ্ক থাকত, তবে কেউ বুঝতে পারছিল না কেই ঘটনা ঘটাচ্ছে। এদিকে আর এক ঝামেলা এসে উপস্থিত। সুকুমার এখন বাড়িতে থাকতে চায় না, মাসে 2-3 বার বাড়ি ফেরে। বাকি সময়টা শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। আর অনেকেই তাকে রাত্রিবেলায় নতুন পুকুরের সামনে যেতে দেখেছে। সেই গাছটার দিকে তাকিয়ে কী সব যেন বিড়বিড় করে। সুরেন সামন্তর চিন্তা বেড়ে গেল। এমনি গ্রামবাসীরা এক অজানা বিপদের সম্মুখীন, আর এদিকে তার ছোট ছেলে এসব কাণ্ড কারখানা। কি করবে সে বুঝতে পারছিল না। তান্ত্রিক ডাকবে? যদি গ্রাম বন্ধন করে দেয় তাহলে হয়তো বিপদ কিছুটা কমবে। সে তাই করল। তার নায়েবকে সন্ধান দিল। এখান থেকে 2 গ্রাম পরে একজন তান্ত্রিক থাকে, নাম হলো কৈলাস পাণ্ডা। তাকে ডাকা হলো। সে এলো বটে, কিন্তু ফল হলো বিপরীত। মাটিতে পা রাখা মাত্রই চমকে উঠল কৈলাস পাণ্ডা। কৈলাস পাণ্ডা সন্ধ্যাবেলা এলো পলাশডাঙ্গা গ্রামে এবং রাতে আশ্রয় নিল সুরেন সামন্তর গৃহে। কৈলাস সুরেনকে বলল, সুরেন বাবু, এক মহাবিপদের সম্মুখীন হচ্ছেন আপনারা। আপনাদের গায়ে এক ভয়ঙ্কর প্রেতের আবির্ভাব ঘটেছে। দেখি চেষ্টা করে যদি সমাধান করতে পারি। রাতে পথশ্রমে ক্লান্ত হওয়ায় তাড়াতাড়ি আহার করে নিল কৈলাস পাণ্ডা। মধ্যরাতে একটা ঘটনা ঘটল। আজ সুকুমার বাড়িতেই ছিল। তান্ত্রিক আশায় সে মোটেও খুশি নয়। তাই সে ঠিক করল তান্ত্রিককে আজ রাতে শেষ করতে হবে। রাতে সবাই খাওয়া দাওয়া করে নিদ্রা দেওয়ার সময় সুকুমার কৈলাস পাণ্ডার ঘরে আসে। কৈলাস তান্ত্রিক তখনও জেগে। সুকুমার ফিসফিস করে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারি এই ব্যাপারে। কৈলাস গম্ভীর গলায় বলল, কিভাবে? বলি শোনো। সুকুমার চাপা গলায় তাকে বলতে শুরু করে, এই গ্রামবাসীরা বেশ কয়েক মাস আগে একজন বউকে ডাইনি অপবাদ দিয়ে নৃশংসভাবে পুড়িয়ে মারে এবং সেই ডাইনির ঘরবাড়ি পুড়িয়ে দেয়, যেখানে এখন একটা নতুন পুকুর বানায়। কৈলাস বলল, আজ আমরা যেখান দিয়ে আসছিলাম? হ্যাঁ, ওইখানেই। আর পুকুর ধারে ওই গাছটাতে তার আত্মা বাসা বেঁধেছে এবং সেই গ্রামকে উজাড় করে দেবে। তুমি যদি এখন চাও তাহলে ওকে শেষ করতে পারবে, কারণ এমন সময় তার উৎপাত শুরু হয়। তুমি যদি বলো তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু কাউকে কিচ্ছু বলা যাবে না। ভেবে দেখো একবার, যদি তাকে বিনাশ করতে পারো তাহলে কাল সকালে তোমার জয় জয়কার হবে গ্রামে। তবে চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে নেব। কৈলাস একটু ভেবে বলল, সবই বুঝলাম, কিন্তু তুমি একা যাবে? সুকুমার বলল, হ্যাঁ, আমার কোনো ভয় ডর নেই। চলো 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 চলো। সুকুমারের স্বর যেন উত্তেজিত হয়ে উঠেছে। কৈলাস তান্ত্রিক বলল, দাঁড়াও, আমি একটা জিনিস নিয়ে নিই। সুকুমার একটু হাসল, তার কারণ তার কুটিলতা ও তার কৌশল তান্ত্রিক কৈলাস পাণ্ডা ধরতে পারল না। আসল সত্যি কথা হলো, রুনা ডাইনি মরে গিয়েও সুকুমারকে বশ করেছে, আর সুকুমার হচ্ছে তার দাস। রুনা যা বলবে তাই সে করবে।
দিনের পর দিন রাতে শ্মশানে গিয়ে নররক্ত পান করিয়েছে তাকে, প্রতিটা মানুষের প্রতি হিংস্রতা জাগিয়েছে, এমনকি নিজের মা বাবাকেও তার সন্তান স্নেহ থেকে বঞ্চিত করেছে। বেঁচে থাকতেই এক ভয়ঙ্কর সাধিকা ছিল এবং মৃত্যুর আগেও সে এক অদ্ভুত শক্তির অধিকারী হয়েছে। তাই মরে গিয়েও নিজের ইচ্ছে মতন কাজ করে চলেছে। সুকুমারকে নিজের বশে এনেছে, ইচ্ছে মতন কাজ করাচ্ছে, নৃশংসভাবে মানুষ খুন করে বেড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কৈলাস ও সুকুমার নিঃশব্দে বেরিয়ে পড়ল সে ডাইনি বধের জন্য। এখানে একটা মস্ত বড় ভুল করেছিল কৈলাস পান্ডা, সে কথা পরে বলছি। নিশুতি রাতে যখন পথ চলছে দুজন, সুকুমারের হাতে একটা টর্চ। নির্জন রাস্তা, রাস্তার দুধারে ঝিঝি পোকা ডাকছে, দূরে কোথাও একপাল শেয়াল ডেকে উঠল। পরিবেশে বেশ একটা থমথমে ভাব। যেতে যেতে হঠাৎ সুকুমার জিজ্ঞাসা করল, কি কৈলাস বাবু, আপনার ভয়টাই করছে নাকি? কৈলাস একটু চমকে গিয়ে বলল, কই না তো। কৈলাস যতই না বলুক, সুকুমার বেশ বুঝতে পারল কৈলাসতান্ত্রিক ভয় পেয়েছে। মিনিট 15 হাঁটার পর তারা পৌঁছল সেই স্থানে। কৈলাস নিচু হয়ে একটু মাটি তুলে শুকতে লাগলো। আপন মনে বলল, বিপদ বটে। তারপর সুকুমারকে বলল, কোথায় সেই ডাইনি? আরে সবুর কর তান্ত্রিক, আসবে আসবে, এই সময় তো সে আসে। মিনিট খানেক দাঁড়ানোর পর একটা শীতল বাতাস উঠল। তারপর কৈলাস খেয়াল করল সে গাছটার সামনে একজন বউ মতো দাঁড়িয়ে। কৈলাস পান্ডা সামনে এগিয়ে গেল এবং ক্রোধিত হয়ে বলল, তুই সেই ডাইনি? রুনা সামান্য হেসে বলে, তুমি কি বোকা তান্ত্রিক? ভূতকে দেখে জিজ্ঞেস করছো তুমি কি ভূত? কৈলাস একটু থমকে গিয়ে বলল, কই না তো। রুনার মুখ দেখা যাচ্ছে না, কারণ রুনা মাথায় ঘোমটা দেওয়া। কৈলাস বলল, বাহ বাহ, বেশ, তবে আয়, আজ তোকে শেষ করি আর এই গ্রামকে সাপ মুক্ত করি। তাই নাকি তান্ত্রিক? তাহলে প্রথমে তোকেই বিনাশ করি। বলেই মাথার ঘোমটাটা খুলে ফেলল। ঘোমটা খুলতেই যেন কৈলাস ভয়ে আতঙ্কে উঠল। তার বুকে কেউ যেন হাতুড়ি পিটতে শুরু করেছে। অস্পষ্ট স্বরে বলল, এ কি? রুনার আত্মা হাড় কাঁপানো অট্টহাস্য করে ওঠে। কি হলো তান্ত্রিক? দেখে ভয়ে বুক শুকিয়ে গেল? আয়, আমাকে বিনাশ করবি না। বিপদ বুঝে কৈলাস পালাতে যাবে, এমন সময় সামনে এসে দাঁড়ালো সুকুমার। কোথায় যাচ্ছ তান্ত্রিক? তোমার আর কোথাও যাওয়া হবে না, কারণ কারণ আমি তোমাকে এখানে শেষ করব বলেই তোমাকে নিয়ে এলাম। কৈলাস বলল, শয়তান, এই ছিল তোর মনে? তার মানে এইসব তোর কাজ? তুই এতদিন ধরে ডাইনির সাথে মিলে এতগুলো প্রাণ কেড়েছিস, এবার দেখ তোর কি অবস্থা হয়। কৈলাস বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করেছে। এমন সময় সুকুমার কৈলাসকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। তারপর রুনা বলল, না, ওকে আমি শেষ করব। বলে রুনা তার পা দিয়ে সজোরে আঘাত করলো কৈলাসের মাথায়, আর সঙ্গে সঙ্গে মৃত্যু হলো তার। তারপর সুকুমার ও রুনা দুজনেই হেসে উঠল। তাদের কাজ সম্পূর্ণ হয়েছে। ভোরের কিছু আগে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে নিজের ঘরে শুয়ে পড়ল সুকুমার। কেউ টের পেল না এই ঘটনা। এবার তোমাদের একটা কথা বলি। তোমাদের হয়তো অনেকের ধারণা হতে পারে যে কৈলাস পান্ডা তো তান্ত্রিক,
ও ব্রাহ্মণ। সেটা হওয়ার সত্ত্বেও তাকে রুনার আত্মা মেরে ফেলল কি করে? যে কোনো তান্ত্রিক বা গুণিন কোনো আত্মাকে বধ করার আগে ধুতিতে গিট দিয়ে শরীর বন্ধন করে নেয়, তারপরেই সব কাজগুলো করে। শরীর বন্ধন না করলে আত্মাদেরকে বিনাশ করা মুশকিল, কারণ একটু সুযোগ পেলেই আত্মা তার প্রতিশোধ নিতে তান্ত্রিককেই হত্যা করবে। এই ভুলটাই করেছিল কৈলাস পান্ডা। পরের দিন সকালবেলা সেই পুকুর ঘাটে দেখা গেল এক নারকীয় দৃশ্য। কৈলাস তান্ত্রিকের দেহ থেকে ধরটা আলাদা হয়ে গেছে। দেহ পড়ে আছে গাছের নিচে, মুন্ডটা আছে গাছের একটি শাখায়, আর কাটা অংশটা থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে মাটিতে। এই ঘটনার পর অনেকে ধারণা হলো এইসব কাজ রুনার মৃত্যুর পর রুনার আত্মা আবার কোনোভাবে জেগে উঠেছে, আর সে এই নরকীয় হত্যা করে বেড়াচ্ছে। এদিকে আরেক সমস্যা দেখা গেল গ্রামে। গ্রামের পুরোহিত শ্যামল চক্রবর্তীর ছেলে রামনাথ আসবে দিন কতকের মধ্যেই। রামনাথ দীর্ঘ 6 মাস পর বাড়ি ফিরছে। গুরুর দীক্ষা নিয়ে কয়েক মাস সাধনা করার পর কামাখ্যা যায়। সেখানে গিয়ে বেশ কয়েকদিন সাধনা করে। তারপর তারাপীঠ, মানস সরোবর ইত্যাদি ঘুরে সিদ্ধি লাভ করেছেন তিনি। এইবার গ্রামের বাড়িতে ফিরে নিজের সাধনাকে কাজে লাগাবে। এর দিন তিনেক পর আরেকটা ঘটনা ঘটল। দিনটা ছিল শনিবার। সকাল থেকেই একটু একটু করে বৃষ্টি হচ্ছে। রাত 10টা নাগাদ একজন অল্প বয়সী যুবক রিকশা থেকে নামল পলাশডাঙ্গা গ্রামে। যুবকটির বয়স ছিল 25। পরনে নীল রঙের পাঞ্জাবি আর সাদা মোটা পাড়ের ধুতি, কপালে সিঁদুরের তিলক, কাঁধে একটি ব্যাগ। সেই অভিশপ্ত পুকুরের সামনে দিয়ে আসছিল। হঠাৎ তার গায়ে কাঁটা দিয়ে উঠল। তবে সে যা ভাবছে তাই। এমন সময় মেয়েলি গলায় কে যেন তাকে ডাক দিল। কে গো তুমি? এত রাতে কোথায় যাবে গো? যুবকটি পেছনে ফিরল, দেখল একজন বউ মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে। সে ভয় পেল না, বরং কঠিন স্বরে বলল, আমি যাব জমিদার বাড়িতে। তুমি কে হে? এত রাতে এই পুকুরের সামনে কি করছো? মেয়েটি হেসে বলল, তোমার জন্যই তো অপেক্ষা করছি। যুবকটি হেসে বলল, সে কি? তুমি জানলে কি করে আমি আসবো? আমি সব জানতে পারি গো। কিভাবে জানতে পারো? তুমি কি ভূত? না না, আমি যে রুনা, আমি সব জানতে পারি। যুবকটি এতক্ষণ যা বোঝার বুঝে নিয়েছে। যুবকটি কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা তোমার ঘোমটাখানা একবার তোলো দেখি। বউটি কাঁপা কাঁপা গলায় বলল, এ মা, কেন? ঘুমটা কেন তুলবো? না, তোমাকে একটু দেখবো। না হলে তোমার হাতটা দাও, ছুঁয়ে দেখি। বউটি তার হাত বাড়াতেই সেই যুবকটি পদ্মবীজের মালা দিয়ে তার হাতটা স্পর্শ করা মাত্রই বউটি ছিটকে পড়ল মাটিতে। আর সঙ্গে সঙ্গে একটা বিকট আর্তনাদ করে জ্ঞান হারালো। যুবকটি বলল, তোদের জম এসেছে, এবার সবাই মুক্তি পাবে বলে আবার পথ চলতে শুরু করলো সে। ওই যুবকটি কে জানেন? রামনাথ, রামনাথ চক্রবর্তী। রুনাকে অচৈতন্য করে রাত 11টা নাগাদ বাড়িতে ঢুকলো রামনাথ। এত রাতে আসতে দেখে সবাই বেশ অবাক। রামনাথ ওদিকে ঘটনা কাউকে আর কিছু বলল না, কেবল বলল, বাবা আজ বড়ই ক্লান্ত বোধ করছি, কাল সকালে সব বলবো। আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। পরদিন সকালে রামনাথ নদীতে স্নান করতে গিয়ে গৃহদেবতার পুজো করে বাবাকে বলল, বাবা এই গ্রামে দেখছি
ভয়ঙ্কর সংকট উপস্থিত হয়েছে। আপনারা বাস করছেন কিভাবে? শ্যামল চক্রবর্তী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর বলিস না বাবা, যা শুরু হয়েছে গ্রামে, তাতে মরণ বাঁচন সমান হয়ে গেছে। রামনাথ বলল, সে তো গ্রামে পা রাখতেই আমি বুঝে গেছি, আর কাল যা হলো। অবাক হয়ে শ্যামল চক্রবর্তী জিজ্ঞাসা করল, কি হয়েছিল রে কাল? কোনো বিপদ টিপদ নাকি? রামনাথ হেসে বলল, ওই ভূতের সাথে আলাপ হলো আর কি। আর কিছু না বলে চুপ করে গেল। সারাদিন গ্রামের এদিক ওদিক ঘুরল রামনাথ এবং বেশ কিছু তথ্য সংগ্রহ করল, এবং সে বুঝতে পারল এইসবের জন্য রুনা ডাইনি দায়ী। তবে রামনাথ আসার পর উৎপাতটা কিছুটা কমেছে। রামনাথ আসার দিন তিনেক পর আর একটা ঘটনা ঘটল। সেদিন সন্ধ্যার কিছু আগে রামনাথ শ্মশানের দিকটা বেড়াতে গিয়েছিল। বেশ অনেকগুলো মরা তখন পুড়ছে। বেড়াতে বেড়াতে একদম শেষের দিকে চলে এসেছিল রামনাথ। এই জায়গাটা বেশ নির্জন ও গা ছমছমে। এখানে একটা পুরনো মন্দির আছে। তারই চাতালে বসলো রামনাথ। নদীর প্রান্ত থেকে ঝোড়ো হাওয়া বইছে। দিনের আলো ফুরিয়ে আসছে ধীরে ধীরে। হঠাৎ মন্দিরের পেছন থেকে একটা শব্দ এলো। কে যেন গো গো করছে। রামনাথ কৌতূহলবশত উঠে গিয়ে মন্দিরের পেছনে দেখতে গেল। দেখলো একজন ছোকরা মতো যুবক পেছনে দাঁড়িয়ে কি যেন করছে। রামনাথ বলল, কে রে তুই? এখানে কি করছিস? যুবকটি এবার সামনে ফিরল। এই যে সুকুমার। রামনাথ বলল, আরে তুই সুকুমার না? এখানে কি করছিস? সুকুমার রাগী গলায় বলল, তাতে তোর কি? আমি যা খুশি করতে পারি। তুই বা এখানে এসেছিস কেন? চলে যা, না হলে কিন্তু তোকেও মরতে হবে। রামনাথ হেসে বলল, আমাকে মারতে হলে আমার সাথে তোমাকে যুদ্ধ করতে হবে ভাই। তবে রে বলে যেই দুপা এগিয়েছে, অমনি রামনাথ তার মুখের কাছে হাত রেখে বিড়বিড় করে কি সব মন্ত্র বলে হাতটা সুকুমারের কপালে ঠেকাতেই সুকুমার জ্ঞান হারালো। পরে তাকে বেশ কয়েকজন ধরাধরি করে মন্দিরের চাতালে শুইয়ে দিল। তারপরে তাকে বাড়ি নিয়ে আসে রামনাথ সহ বেশ কয়েকজন। এরপর দিন তিনেক নির্বিঘ্নে কাটল। কোনো রকম ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটল না। তবে রুনা বুঝেছে এ কোনো সাধারণ যুবক নয়। অল্প বয়স হলেও তার তন্ত্রের বেশ কিছু উচ্চমানের সাধনা জানে। এদিকে রামনাথ বিকেলের দিকে গ্রামের বেশ কয়েকটি গ্রামবন্ধন ও শ্বেত সর্ষে, শুকনো লঙ্কা ও হোমের ছাই হলুদ কাপড়ে পুটলি করে গ্রামের কানায় কানায় মাটিতে পুঁতে দিল। কারণ সে জানে এ গ্রামে যে ভয়ঙ্কর প্রেতাত্মা আবির্ভাব হয়েছে তাকে বিনাশ না করলেই মুশকিল। এরপর আরেকটা বিপদের সম্মুখীন হয়েছিল পলাশডাঙ্গা গ্রামবাসীরা। তবে সেটা কোনো রাতের আড়ালে নয়, একেবারে দুপুরবেলায়। জমিদার বাড়ির এক চাকর কাজের সূত্রেই বাইরে গিয়েছিল। সে নতুন পুকুরের সামনে যেতেই তাকে নৃশংস করে হত্যা করে রুনা। একেবারে গলায় দড়ি দিয়ে নগ্ন অবস্থায় গাছে ঝুলিয়ে দেয়। এদিকে রামনাথ মোটামুটি সব কিছু জেনে গেছে রুনা ও সুকুমারের ব্যাপারে। সব শুনে রামনাথ জমিদার সুরেন সামন্তর সাথে দেখা করতে চায়। শনিবার সন্ধ্যায় রামনাথ জমিদার সুরেন সামন্তর সাথে দেখা করে। তাদের মধ্যে নানান আলোচনা হয় এবং রামনাথ বলে সেই আত্মাকে বিনাশ করবে, আর তার সাথে আরেকজন থাকবে। আরেকটা কথা বলল রামনাথ, যে সুকুমারকে কোনো ক্রমে বাইরে বেরোতে দেওয়া যাবে না। আসার সময় রামনাথ বলল, দেখুন কাকাবাবু, ওই রুনা ডাইনি সুকুমারকে মায়াজালে বেঁধেছে। আপনাকে এই শেখরটা দিলাম বলে পাঞ্জাবির পকেট থেকে একটা শেখর বের করে সুরেনের হাতে দিল। এটা আজকেই পরিয়ে দিন, আর রাতে যদি কোনো মেয়েলি স্বর শুনতে পান তাহলে কোনো মতেই যেন কেউ বাইরে না আসে, কারণ এই শেখরের গুণ খুব। কোনো প্রেতাত্মার ক্ষমতা নেই ওকে স্পর্শ করার।
আচ্ছা আমি চলি, হ্যাঁ। বলেই রাত 8টা নাগাদ বাড়ির দিকে রওনা দিল রামনাথ। বেশ খানিকটা আসার পর একেবারে হাওয়ায় উড়ে এসে সামনে দাঁড়ালো রুনা ডাইনি। হিংস্র চোখে তাকিয়ে আছে রামনাথের দিকেই, যেন রামনাথকে পেলেই একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে। রামনাথ তার চোখে চোখ রেখে বলল, কিরে শয়তানি, এবার তোর বিনাশ হবে, বুঝেছিস? রুনার প্রেত সুলভ হাসি এসে বলল, দেখি কে কাকে বিনাশ করে। রামনাথ তার পাঞ্জাবির পকেট থেকে একটা শেকড় বের করে তার সামনে ধরল, আর রুনা বিপদ বুঝে হাওয়ায় মিলিয়ে গেল। রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করার পর একখানা পত্র লিখে নিদ্রা দিল সোমনাথ। পরদিন সকাল সকাল একজনকে সেই পত্রখানা দিয়ে খবর পাঠালো শিবগঞ্জে, আর কামারশালে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে একখানা বড় মাপের ত্রিশূল তৈরি করে আনলো। এবার হয়তো কিছু হলেও হয়ে যেতে পারে। সেই দিনটা কাজকর্মে কেটে রাতে আহারের পর পিতা ও পুত্র আলোচনা করছিল। বাবা শ্যামল চক্রবর্তী বলল, তুই যে বিপদের সম্মুখীন হচ্ছিস তা থেকে বাঁচতে পারবি তো? এইসব আগুন নিয়ে খেলা করা মানে কখন কি হয় বলা তো যায় না। রামনাথ বলল, তুমি কি ভুলে যাচ্ছ বাবা, এটা আমার জন্মভূমি। এখানে বড় হয়েছি, আর বিপদের দিনে পাশে থাকবো না তা কি করে হয়? আর সব থেকে বড় কথা, রুনার যত রাগ জমিদার ও গ্রামের লোকজনদের প্রতি। আমার বিশ্বাস এই আত্মাকে বিনাশ করতে না পারলে সবাইকে শেষ করে দেবে। শ্যামলবাবু বললেন, যা ভালো বুঝিস কর, আমি বাধা দেব না, কিন্তু যা করবি সাবধানে করিস বাবা। এরপর বেশ কয়েকদিন কোনো উপদ্রব ঘটল না, আর রামনাথ নিজের কাজের জিনিসপত্র গোছাতে লাগলো। প্রায় সব ব্যবস্থা করা পাকা। এবার গুরুদেব এলেই তার কাজ শুরু করা যাবে। এদিকে সুকুমার দিনের পর দিন স্বাভাবিক হতে থাকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান করে অবশেষে এলো সেই দিন। আজ শনিবার, আমাবস্যা। সারাদিন পূজা অর্চনা করে সন্ধ্যা নাগাদ সবাই হাজির দিল নতুন পুকুরের সেই গাছটার সামনে। সব মিলিয়ে প্রায় জনাবিশেক লোক, তার মধ্যে সুকুমারও ছিল। গুরুদেব ও রামনাথ মা কালী স্তব উচ্চারণ করতে লাগলো। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে কাঠ জেলে তার মধ্যে সর্ষে, লঙ্কা ও আটা দিয়ে কাটানা করল। তারপর ত্রিশূলটা সেই আগুনে একটু পুড়িয়ে পাশে রাখলো রামনাথ। তাদের কাজ দেখে গ্রামবাসী প্রায় অবাক। তাদের যখন কাজ সম্পূর্ণ হলো তখনই একটা ঝোড়ো হাওয়া দিল। তারপর সে গাছটার সামনে এসে দাঁড়ালো পেতরূপধারী রুনা ডাইনি। সুকুমারকে দেখে তার ঠোঁটে এক বিন্দু হাসি দেখা দিল, আর সুকুমার অসুস্থ রোগীদের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি বিভৎস দেখতে তাকে! পোড়া শরীর থেকে একটা বিচ্ছিরি পচা দুর্গন্ধ আসছে। গ্রামবাসীদের বুকের রক্ত প্রায় হিম হয়ে গেল। অনেকেই বিপদ বুঝে পালালো। রুনা উগ্রভাবে সবার দিকে তাকিয়ে ফ্যাস ফ্যাস গলায় বলল, হারামজাদাগুলো, তান্ত্রিক দিয়ে গুনিন দিয়ে আমাকে মারবি না রে? হ্যাঁ, অত সোজা না রে। আমি রুনা মরণের পরেও এক শক্তি পেয়েছি যা দিয়ে 1000 মানুষকে বশ করে মারতে পারি। বলে অট্টহাস্য করে ওঠে। আর আজ তোদের সবাইকে মারবো, দেখ কেমন লাগে। রামনাথ চিৎকার করে বলল, তবে রে শয়তানি! বলে একটা রুদ্রাক্ষ ছুঁড়ে মারল তার দিকে। রুনা ছিটকে মাটিতে গিয়ে পড়ল। তারপর ত্রিশূলটা গেঁথে দিল। রুনা কেকিয়ে উঠে
মারণ যন্ত্রণায় ছটফট করছে, আর রামনাথ ত্রিশূলখানা চেপে ধরে বলছে, বলেছিলাম না আমি তোকে শেষ করব, আমার হাতেই তোর মৃত্যু, এবার দেখ। এবার সবাই একটা ব্যাপার খেয়াল করলো, রামনাথের মধ্যে একটা পরিবর্তন হতে লাগলো। তার শরীরের চামড়া ধীরে ধীরে নীল হতে লাগলো, তার মুখে ভাব একেবারে বদলে গেছে, তার চোখ দুটি লাল ধকধক করে জ্বলছে, যেন কোনো রোষ, কোনো প্রতিশোধ, কোনো বদলা নেওয়ার জন্য মারছে। রুনার আত্মার মৃত্যু নিশ্চিত করে ফেললো রামনাথ। তার শরীর থেকে ঘাম ঝরছে, সে ক্লান্ত বোধ করে হাঁপাতে লাগলো, তারপর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। রুনাকে বধ করার পর নামলো জোরে বৃষ্টি। অজ্ঞান রামনাথকে নিয়ে বাড়ি পাঠিয়ে দিল গুরুদেব ভরত শাস্ত্রী। গাছ বন্ধন, পুকুর বন্ধন করে যখন জমিদার বাড়িতে এলেন, তখন রাত প্রায় 12টা। রাতে কিছু খেলেন না, শুয়ে পড়লেন। পরদিন বেলা 10টা নাগাদ বেশ কয়েকজন জমিদারের বৈঠকখানায় বসল। তাদের সবার জন্য চা জলখাবার এলো। রামনাথ চা খায় না, তার জন্য শরবত এলো। তবে গতকালের কোনো ক্লান্তি রামনাথের মধ্যে নেই, একেবারে শরীর ঝরঝরে। সে শরবতটা এক চুমুক দিয়ে সুরেন সামন্তকে বলল, কাকাবাবু, আপনাদের আগেই ব্যবস্থা করা উচিত ছিল, না হলে এতগুলো লোককে বেঘরে প্রাণ দিতে হতো না। সুরেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর কি করব বাবা, আমরা এসব ব্যাপার কিছুই জানি না। রুনা মারা গিয়েছিল ঠিক, কিন্তু তার আত্মা যে এমন অতৃপ্ত হয়ে নরহত্যা করে বেড়াচ্ছে তা আমাদের মাথায় ছিল না। আমি ভেবেছিলাম হয়তো কোনো অপদেবতার ছায়া পড়েছে এই গ্রামে, আবার তার মধ্যে সুকুমারের এমন পরিবর্তন সব যেন কেমন অগোছালো লাগছিল। তারপর বেশি কিছু হত্যার পর আমার দৃঢ় ধারণা হলো রুনাই এইসব মূলের কারণ, আর তার সাগরেড আমার ছোট ছেলে সুকুমার। আমি তান্ত্রিক এনেছিলাম, তাকেও তো নৃশংসভাবে মেরেছে। বলে থামলেন সুরেনবাবু। রামনাথ আবার বলল, সে যাই হোক, বহু কষ্টে তাকে বিনাশ করা গেছে, তবে আরও একটা কাজ বাকি আছে কাকাবাবু। কি কাজ রামনাথ? আপনি সামনের আমাবস্যাতে রক্ষাকালী পুজো করুন, আর ভোর হওয়ার আগেই গোবর জল দিয়ে সারা গ্রাম ছড়িয়ে দেবেন, এবং সূর্যাস্তের আগে মাকে বিসর্জন দিয়ে দিতে হবে। তবেই গ্রামে শান্তি ও সাপমুক্ত দুটোই হবে। এবার সুরেনবাবুর চোখে জল। রামনাথকে বলল, কিন্তু তুমি যা করেছো তার ঋণ আমি শোধ করতে পারবো না বাবা। সারা গ্রামবাসী চিরকৃতজ্ঞ থাকবে তোমার কাছে। এমন করে বলবেন না কাকাবাবু, এ গ্রাম আমার, এখানে আমার জন্ম, তাই মাতৃভূমিতে যদি কলঙ্ক লাগে তাহলে আমাদের সবার বিপদ। তাই আমি ও গুরুদেব স্থির করেছিলাম এই শয়তানকে বিনাশ করব। তাই তো এত আয়োজন করলাম, কিন্তু শেষমেশ কাজ সম্পূর্ণ হয়েছে, আর গ্রাম মুক্তি পেল রুনার আত্মার হাত থেকে। এরপর গ্রামে ধুমধাম করেই রক্ষাকালী পুজো হলো। রামনাথের কথা মতো গোবর জল সারা গ্রাম জুড়ে ছড়ানো হয়েছিল, ও নিয়ম মেনে পুজো নিষ্ঠা সহকারে শেষ হয়েছিল। এরপর মাস দুয়েক পর আবার রামনাথ বেরিয়ে পড়ে তারাপীঠের উদ্দেশ্যে। এভাবেই শেষ হলো পলাশডাঙ্গার ডাইনি রুনার কাহিনী। কিন্তু প্রশ্ন রয়েই গেল, রুনা কি সত্যি মারা গেল, নাকি তার আত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে অন্ধকার রাতে, ঠিক তোমার জানালার বাইরে? কে জানে, হয়তো একদিন তার হাসির শব্দ তুমিও শুনে ফেলবে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর, আরো রহস্যময় গল্প, যা হয়তো তোমার বুকও কাঁপিয়ে তুলবে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যেন, তোমার কি মনে হয়
রুনা সত্যি শেষ হয়ে গেছে নাকি সে আবার ফিরবে? কে গো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা কি ভয় পেলে? যদি ভয় পাও বা না পাও তাও কিন্তু ওঠো একবার, দিয়ে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটা, আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও, না হলে তোমাদের ঘন্টা কিন্তু আমি আসবো আবার বাজাতে। আমি যে রুনা ডাইনি।